এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই। আমাদের নেপাল ভ্রমণের সিরিজ চলছে। গত 4টি পর্ব অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকেন একটু দেখে নেবেন। আজ আমি পঞ্চম পর্ব তথা শেষ পর্ব নিয়ে এসেছি। গত পর্বে আমরা নেপালের কিছু দ্রষ্টব্য স্থান দেখেছিলাম, কাঠমান্ডুর যেরকম কাঠমান্ডু দরবার স্কোয়ার ইত্যাদি এগুলো। তো আজকে আমরা আরও কয়েকটি স্থান নিয়ে যাব। তো চলুন দেখতে থাকুন কোথায় দেখা যায়, দেখাচ্ছি সব। গুড মর্নিং। আজকে কাঠমান্ডুতে আমাদের 3 নম্বর দিন। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকালে। আজকে ওয়েদার ভালো আছে। আজকে ইচ্ছা আছে যে আমরা ভক্তপুর দরবার স্কোয়ার এবং সাংঘাতে যে কৈলাসনাথ মন্দিরটি আছে সেইটি দেখার জন্য। শিবের একটি বড় মূর্তি আছে, জানি না কতটা কীভাবে যেতে পারবো। সমস্ত গতকালের যে জায়গাগুলো দেখেছি সবটাই লোকাল ট্রান্সপোর্টের উপর নির্ভর করে দেখেছি। এবার আজকে কতটা কি করতে পারবো জানি না, চেষ্টা তো করবোই, কেননা গাড়ি ভাড়া অনেক বেশি। দেখা যাক কতদূর কী করতে পারি। চলুন। গোশালা চক থেকে আমরা সাঙ্গার উদ্দেশ্যে একটা বাস ধরে নিলাম। 100 টাকা নেপালি করে প্রত্যেকের ভাড়া নিল। ওই ঘন্টাখানেক মতন সময় লাগবে সাঙ্গা যেতে। তাহলে দেখতে থাকুন, সাঙ্গা গিয়ে বলছি। कहिले भाइ आयो पनि कानमा हेडफोन हाल्ने होइन, कहिले भाइ आयो भने लुकाउने होइन, सेतै खुली प्याले खुली बाँचिरहनु होला। कहिले भाइले এই যে ঢালু রাস্তা বেশ খাড়াই আছে, এখান দিয়ে নিচ থেকে যে উঠে আসছি, এই ঢালু রাস্তা দিয়ে গিয়ে ওপরে উঠতে হবে ওইখানে। তারপরে ওই সাসপেনশন ব্রিজ বেয়ে ওপারে গিয়ে ওই যে দেখা যাচ্ছে কৈলাসনাথজির মূর্তি, ওইখানে দর্শন করতে যাব। এটা পৃথিবীর সব থেকে উঁচু শিব মূর্তি, লম্বা 143-44 ফুট হবে। 3 রকম ধাতুর মিশ্রণের তৈরি। যাচ্ছি এখন ওপরের দিকে। আজকে আবহাওয়াটা ভালো আছে এখনো পর্যন্ত। এই যে পুরো তার দিয়ে ব্রিজটা ঝুলছে, তার দিয়ে বাঁধা। এইটা দেখতে আসার জন্যই এখানে আসা। 2টি আকর্ষণ, 1 সর্বোচ্চ শিব মূর্তি, আর 2 হচ্ছে এই সাসপেনশন ব্রিজ। নিচের দিক থেকে ওই ঢালু রাস্তা পেরিয়ে উঠে আসার পর এখানে কতগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে ব্রিজটা যেতে হবে। এখানে আবার টিকিট আছে 20 টাকা করে, টিকিট কাটতে হবে। পার পার্সন 20 টাকা, নেপালি 20 টাকা। ঠিক আছে, দেখুন তাহলে। ঝুলন্ত ব্রিজটার উপর দিয়ে আমরা উঠেছি, দুলছে এখান থেকেই, ভয়ঙ্কর লাগছে। সামনে যাচ্ছে ওরা 3 জন, মানে 2.5 জন। ছোট্টটা কোনো ভয় নেই, টুকটুক টুকটুক করে দিব্যি এগিয়ে চলেছে। ভয়ঙ্কর। এখানে এলে বুঝতে পারবেন যে অভিজ্ঞতাটা কীরকম। নিচের দিকে তাকালে মানে ভয়ঙ্কর লাগছে। শুধু সামনে তাকাও, এগিয়ে চলো, আর কিছু নয়। নিচে এখানটা দাঁড়ালে বোঝা যাবে ঠিক কতখানি উঁচু জায়গাটা।
বাইরের ভিউজটা খালি দেখুন, তাহলে বুঝতে পারবেন কতখানি উঁচু। অন্যরা ঘুরে যাচ্ছে নিচ দিয়ে গাড়ি, এখান দিয়ে আমরা বাসে করে এলাম, সেটাই। দারুণ দারুণ। নেপাল এলে অবশ্যই এখানে আসবেন, মাস্ট ভিজিট প্লেস। আর ওই শিবজি দূরে। আমরা শেষ পর্যন্ত এতটা পথ ওই মাথা থেকে হেঁটে সোজা তারের ঝুলন্ত ব্রিজ দিয়ে চলে এলাম। রোমাঞ্চকর, ভয়ঙ্কর। আসবেন, মাস্ট ভিজিট প্লেস, এর কোনো বিকল্প হবে না। আর আমরা যাচ্ছি শিব ঠাকুরের দিকে। সাসপেনশন ব্রিজ দিয়ে হেঁটে আমরা এবার চলে এলাম। এবার এইখানে রাস্তা দিয়ে আমরা কৈলাসজি মূর্তির কাছে যাচ্ছি। দারুণ লাগলো। 20 টাকা এন্ট্রি ফি যথেষ্ট কমই মনে হলো, কারণ এত সুন্দর এবং এত মানে অ্যাডভেঞ্চারাস ব্যাপার যে কি বলবো। না এখানে এসে ওই ব্রিজটার উপর দিয়ে না এলে, ফিল না করলে বুঝতে পারবেন না যে দারুণ ব্যাপার, কতটা সুন্দর। ভয়েরও ব্যাপার, কিন্তু বেশ ভালো। কেউ যদি নেপাল কাঠমান্ডু আসেন, আবারও বলছি, মাস্ট ভিজিট প্লেস। ওরা আসছে পিছনে। ওই ব্রিজটায় উঠে কেমন লাগলো? ব্রিজটায় উঠে কেমন লাগলো? ভালো। ভয় করেনি তো? বাহ, তুমি তো সাহসী সব থেকে। মজা হলো? বাহ। আবার উঠবে? আবার যাবে তো? আচ্ছা ঠিক আছে, চলো। ওর কোনো ভয় হয়নি, ও মজা পেয়েছে। চলুন যাই। ব্রিজ দিয়ে চলে এসে এবার এদিকে রাস্তাটা এরকম ঢালু রাস্তা, এই রাস্তাটা দিয়ে চলেছি। এটা নিচের দিকে নামছে, আর ওই যে শিব বাবার মূর্তিটি, যাচ্ছি আমরা। পৌঁছেছে কৈলাসনাথ মন্দিরে আমরা এসে পৌঁছেছি। এটা একটা প্রাইভেট প্রপার্টি, ফরচুন রিসর্ট অ্যান্ড ওয়েলনেস স্পা বলে। এখানে এন্ট্রি ফি আছে 100 টাকা করে সম্ভবত। এই এন্ট্রি ফিটা নিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। চলুন ভেতর দিকে যাই। আমরা এই হিলটেক হেলথ হোম প্রাইভেট লিমিটেডের যে রিসর্ট বললাম, তাদেরই আন্ডারেই, প্রাইভেট প্রপার্টির আন্ডারেই এই কৈলাসনাথ মহাদেবটা বানানো হয়েছে। তো সেই তাদের এখানে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। 100 টাকা করে এন্ট্রি ফি, 100 টাকা নেপালি করে পার হেড এই যে কাটতে হলো। সেইটা কেটে নিয়ে এবার আমরা যাচ্ছি। এখানে রাস্তা ভালো, ছায়া পরিবেশ, শান্ত, হাওয়া দাওয়া দিচ্ছে হাওয়া। পাহাড়ি রাস্তা, তাও এই মানে বাঁধাই করেছে, কিন্তু তাতেও ঢালু খাড়াই। এই সমস্ত এদের রিসর্ট, এখানে তারা থাকবে, সমস্ত এর মধ্যে থাকবে। আমরা প্রবেশ করছি মন্দির চত্বরে। এই সেই মূর্তি। चलो 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 आगे चलो, आगे पीछे चलो। क्या है टिकट भाई?
144 ফুট প্রায় উঁচু। পৃথিবীর সর্বোচ্চ সবথেকে লম্বা শিব মূর্তি। কৈলাসনাথ স্ট্যাচু, এটি 143 থেকে বা 44 ফুট উঁচু, পৃথিবীর সব থেকে উঁচু শিব এর মূর্তি। এটি 3টি ধাতু দিয়ে তৈরি। আমি বলবো এটা মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই এখানে আসবেন। নেপালের কাঠমান্ডুতে যদি আসেন এই জায়গাটি মিস করবেন না। খুব সুন্দরভাবে সাজানো আছে, প্রত্যেকটি কয়েকটি সিঁড়ি অন্তর অন্তর ধাপে ধাপে শিবের লিঙ্গ রয়েছে, ওপরে একটি ছোট শিব মন্দিরও রয়েছে এবং আশপাশের পরিবেশটা অত্যন্ত মনোরম একটা পরিবেশ। পাহাড়ের ভিউটাও খুব সুন্দর পাওয়া যাবে, খুব ভালো লাগবে। এই যে কৈলাস মহাদেব যে এরিয়াটা, এই এখানে সুন্দরভাবে গাছের দিয়ে সাজানো এবং এই যে দেখুন এখানে প্রত্যেকটি কয়েকটি ধাপে ধাপে শিব মূর্তি যেগুলো রয়েছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক একটি নাম দিয়ে শিব মূর্তিগুলোকে স্থাপিত করা আছে। 12টি এখানে শিব আছে প্রথম থেকে একদম উপর থেকে। এই যে 3টি এখানে দেখুন, 3টি, ফের 3টি এবং নিচে এই শেষ পর্যন্ত 3টি, মানে টোটাল 12টি যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এক একটি শিব এক একটি সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নামে নামাঙ্কিত করা হয়েছে। এবং জায়গাটি খুব সুন্দরভাবে গাছগাছালির মধ্যে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম সুযোগ সুবিধা, খাওয়ার দোকান থেকে শুরু করে সব কিছু এখানে আছে। তো এক কথায় অপূর্ব সুন্দর একটি জায়গা। উপরের দিকে যাই, খুব ভালো লাগলো জায়গাটি এসে। এক তো প্রথমে ঝোলাটি যেটি পুরো সম্পূর্ণ সাসপেনশন ব্রিজটি, সেটি সুন্দর লেগেছে। তারপরে এখন আবার এই ব্রিজটি যেটা দেখছি এটিও অসাধারণ। এখানে একটি শিব মূর্তি রয়েছে মন্দির করা। এখানে গণেশ, মাতা পার্বতী, কার্তিক তাদের মূর্তি বানানো আছে। এদিকে নন্দী মহারাজ। কৈলাসনাথ মহাদেব দেব দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম সেই পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে গিয়ে আবার সেই ঝুলা ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ যেটা, সেই সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে আবার যেতে হবে। আবার আরেকবারের জন্য সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা, আরও একবার। চলুন সবাইকে নিয়ে যাই সেই ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে। দারুণ লেগেছে আর একবারের জন্য। এই সেই সাসপেনশন ব্রিজে আবার এসে গেছি। দারুণ রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। দেখুন, চলুন আমার সঙ্গে সবাই মিলে। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। আমরা আবার সেই সাসপেনশন ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। কতখানি গভীর খালি আপনারা দেখুন। হ্যাঁ, দৃশ্যটি খুব সুন্দর লাগবে, অপূর্ব। সেই দূরের মাথায় যেতে হবে। আর এদিকে এই রাস্তা দিয়ে বাস ধরে এসেছি, আবার এইখান থেকে বাস ধরবো। এখান দিয়ে এখন চলেছি, ওই নিচে বাস যাচ্ছে। হাইটটা এখান থেকে বুঝতে পারবেন যে কতটা হাইট। দারুণ লাগছে অভিজ্ঞতা। সাসপেনশন ব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম এপাশে। খুব ভালো লাগলো। আবার যদি কখনো আসতে পারি এখানে ডেফিনেটলি আসবো।
এবার নিচের দিকে যাই, দেখি ওখান থেকে বাস পাওয়া যায় কিনা ভক্তপুরের জন্য। ভক্তপুরে দরবার স্কোয়ার তো যাওয়ার ইচ্ছা আছে, কেননা কাঠমান্ডুর দুটি দরবার স্কোয়ার দেখেছি, হনুমান ধোকা দরবার স্কোয়ার আর পাঠান দরবার স্কোয়ার। এবার ভক্তপুরটি না দেখলে সত্যি অসম্পূর্ণ থেকে যায় কাঠমান্ডু ভ্রমণ। তাই দেখেছি ভক্তপুর যাওয়ার ইচ্ছা আছে। এবার এখান থেকে কিভাবে যাওয়া যায় টোটালটাই, কিন্তু আমি যেটা আপনাদের বলার বিষয়, টোটালটাই পাবলিক ট্রান্সপোর্টে আমি করছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে টোটালটাই আমি পাবলিক ট্রান্সপোর্টে করেছি। শুধু এই ভক্তপুরটুকু এখন আপাতত ইচ্ছা আছে, এবার সেটা কিভাবে কতটা হবে সেটাই এখন দেখছি। যদি এটা হয় তাহলে পুরো যে এই যে নেপালের যে কাঠমান্ডুর যে সিরিজটা বা যে আমি ঘুরলাম পুরোটা, টোটালটাই কিন্তু বাস বা ছোটো মাইক্রোবাস বা ওই টেম্পো এইরকম ধরনের গাড়িতে করেই আমি ঘুরেছি এবং খুব কম কস্টে ঘুরেছি। আর একটা গাড়ি ভাড়া যদি আপনি এই যে ধরুন সাঙ্গা এবং ভক্তপুর যদি এটা করেন, একদিনে এখানে অন্তত 6-7 হাজার টাকা আপনার চার্জ করে দেবে। সেখানে আপনি মিনিমাম কস্টে, আজ আমার গৌশালা থেকে সাঙ্গা আসতে 100 টাকা বাস ভাড়া লেগেছে। এবার এখান থেকে ভক্তপুর কিভাবে যাই দেখি, তাহলে সেই হিসেবে এইরকমই মানে 50, 60, 80, 100, 30, 25 এইরকমই বাস ভাড়া, টেম্পো ভাড়া, এর মধ্যেই আপনি সমস্ত নেপালি টাকায় এর মধ্যেই আপনি সবটা পেয়ে যাবেন। তাই যদি সস্তায় করতে চান এইভাবে অবশ্যই করতে পারেন, সম্ভব। নেপাল মানেই কস্টলি, নেপাল মানেই টাকা সেটা নয়, চাইলে আপনি করতেই পারেন, সেটা অবশ্যই সম্ভব। ঠিক আছে, ধরুন দেখি নিচে যাই, কি বাস বা কি পাই দেখি ভক্তপুরের উদ্দেশ্যে, তারপর বলছি আবার। সাঙ্গা কৈলাসনাথ মূর্তি দর্শনের পর আবার এখান থেকে একটা বাস ধরে নিলাম, জনপ্রতি 30 টাকা নেপালিতে। এবার আমরা যাচ্ছি ভক্তপুর দরবার স্কোয়ারের উদ্দেশ্যে। ভক্তপুর দরবার স্কোয়ার নেপালের ভক্তপুরে অবস্থিত একটি প্রাক্তন রাজপ্রাসাদ কমপ্লেক্স। এখানে 1400 থেকে 1500 শতাব্দী পর্যন্ত নেপালের মল্ল রাজারা আর 1500 থেকে 1800 শতাব্দীর শেষের দিকে ভক্তপুর রাজ্যের রাজারা 1769 সালে রাজ্য জয় না করা পর্যন্ত বাস করতেন। আজ এই স্কোয়ারটি ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়েছে। 1934 সালে একবার ভূমিকম্প হয়েছিল এবং শেষে 2015 সালে সাম্প্রতিক যে ভূমিকম্প হয় তার জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বর্তমানে সংস্কারের কাজও চলছে। এই ভক্তপুর দরবার স্কোয়ারের যে এন্ট্রি ফি ভারত তথা সার্ক কান্ট্রির জন্য 500 নেপালি করে এন্ট্রি ফি নেওয়া হয়। এই দরবার স্কোয়ার হলো মল্ল প্রাসাদ স্কোয়ারের একটি সাধারণ নাম। কাঠমান্ডু এবং পাটানেও যেটি পাওয়া যায় সেরকমই। স্বাধীনতার সময় ভক্তপুরের একটি ভবনকে 3টির মধ্যে সবচেয়ে বড় এবং জমকালো হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু এখন ঘন ঘন ভূমিকম্পের কারণে এই স্কোয়ারের অনেক ভবনই হারিয়ে গেছে। ভক্তপুর দরবার স্কোয়ারে 99টি উঠোন ছিল, কিন্তু আজ এই উঠোনগুলোর মধ্যে মাত্র 15টি অবশিষ্ট রয়েছে। ঘন ঘন ভূমিকম্পের কারণে, আর বিশেষ করে ওই 1934, 2015 এই সালে ভূমিকম্পগুলির জন্য স্কোয়ারটি বেশিরভাগ ভবন এবং উঠোন হারিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলির মধ্যে কয়েকটি মাত্র পুনরুদ্ধার করা গেছে। লায়াকু শব্দটি মল্ল রাজবংশের যে কোনো প্রাসাদ বা প্রাসাদের বর্গক্ষেত্রকে বোঝাতে ব্যবহার করা হয়। অন্যান্য শহরের প্রাসাদ বর্গক্ষেত্র থেকে আলাদা করার জন্য ভক্তপুরের নেওয়ার নামের পূর্বে খোয়াপা ব্যবহার করা হয়েছে। লায়াকু শব্দটি, যেটি সংস্কৃত শব্দ রাজকুল থেকে এসেছিল, যেটার অর্থ ছিল রাজকীয় প্রাসাদ। আজও ভক্তপুরের দরবার স্কোয়ার এবং নেপালের অনুবাদ ব্যাপকভাবে ব্যবহার হয়। ভক্তপুর দরবার স্কোয়ার একসময় সুরক্ষিত ছিল এবং এটি একটি বিশাল এলাকা দখল করে রেখেছিল। গোর্খালি বাহিনীর হাতে ভক্তপুর পরাজিত হওয়ার পর প্রাসাদ স্কোয়ারটি জরাজীর্ণ হয়ে পড়ে, ফলে এই স্কোয়ারটি বর্তমানে এই আকারে নেমে আসে। পূর্ববর্তী প্রাসাদ ক্ষেত্রটি সরকারি অফিস, স্কুল, ব্যক্তিগত বাড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কাঠমান্ডু আর পাটানের মতনই ভক্তপুর দরবার স্কোয়ারে বিভিন্ন মন্দির, প্রাসাদ এবং উঠোন রয়েছে, যা সবই ঐতিহ্যবাহী নেপালি স্থাপত্যের নির্মাণ করা হয়েছিল। সাধারণভাবে দরবার স্কোয়ারটি তার অবস্থানের উপর ভিত্তি করে 3টি ভাগে বিভক্ত। কোয়াথুলিয়াকু, যার অর্থ ছিল নেপালি ভাষায় রাজপ্রাসাদের নিম্ন অংশ; কোয়াথুলিয়াকু, যার অর্থ ছিল পশ্চিমতম অংশ, পশ্চিমে খাওমা জেলা, উত্তরে ব্যাসি জেলা দ্বারা বেষ্টিত। এই অংশেই রয়েছিল যে লিয়াকু ফটক, বসন্তপুর চৌকোটা প্রাসাদের ধ্বংসাবশেষ আর ভারতের 4 ধামের একটি প্রতিরূপ।
দাথুলিয়াকু আক্ষরিক অর্থ মাঝারি প্রাসাদ। এতে বর্গক্ষেত্রের প্রধান ভবন আর মন্দির রয়েছে। এই অংশ দুটি প্রধানত রাজপ্রাসাদ রয়েছে, যা আভ্যন্তরীণ প্রাঙ্গণের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে। আর রয়েছে কয়েকটি মন্দির। পশ্চিম প্রান্ত থেকে শুরু করে চত্বরে অবস্থিত প্রাসাদ, মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উগ্রচণ্ডী বা উগ্র ভৈরবের মূর্তি, যেটা বাম দিকে উগ্রচণ্ডী মূর্তিটি আছে আর উগ্র ভৈরব তার পাশেই রয়েছে। 1706 সালে অক্ষয় তৃতীয়ায় স্থাপিত বেদির ওপর লেখা শিলালিপির ভিত্তি করে ভূপতীন্দ্র মল্ল এই মূর্তিগুলি নির্মাণ করেছিলেন। সম্প্রতি এই মূর্তিগুলি সম্পর্কে একটা গুজব ছড়িয়েছে যে এই ভূপতীন্দ্র মল্ল দেবদেবীর মূর্তি খোদাইকারী কারিগরের হাত কেটে ফেলেছিলেন, যাতে তিনি ললিতপুরে এটির প্রতিলিপি মূর্তি তৈরি করতে না পারেন। তারপর তিনি ভৈরব মূর্তিটি নিজের পা দিয়ে ক্ষয় করেছিলেন। তারপরে তার পাও কেটে নাকি ফেলা হয়েছিল। যদিও এটি সত্য যে 3টি শহরের মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল, কারিগরের হাত কেটে ফেলার কোনো ঐতিহাসিক রেকর্ড এখন পাওয়া যায় না। এছাড়া রয়েছে এখানে চারধাম মন্দির এবং কৃষ্ণ মন্দির। ভারতের চারধামের প্রতিরূপ 15 শতকে যক্ষ মল্ল কর্তৃক নির্মিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল বৃদ্ধ, দুর্বল এবং প্রতিবন্ধী নাগরিকদের এই স্থানগুলিতে তীর্থযাত্রায় না গিয়ে চারধামের উপাসনার সন্তুষ্টি প্রদান করা। চারধামের মন্দিরগুলির মধ্যে কেদারনাথের টেরাকোটা মন্দির রয়েছে, বদ্রীনাথের যে মন্দিরের অনুকরণে রয়েছে রামেশ্বরমের গম্বুজযুক্ত মন্দির রয়েছে। এছাড়া নেপালি প্যাগোডা স্টাইলে জগন্নাথের মন্দির রয়েছে। এর মধ্যে জগন্নাথের যে মন্দিরটি সেটি বৃহত্তম ছিল। 1833 সালে ভূমিকম্পে এটি একদম ধ্বংস হয়ে যায়। পরে এটি শেডের মতন কাঠামো তৈরি করা হয়। বর্তমানে তার মূল স্থাপত্য পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। এছাড়া 1667 সালে গোপীনাথ কৃষ্ণ মন্দিরটি নেপালিটিতে পবিত্র করা হয়েছিল, যা দ্বারকার যে দ্বারকাধীশ মন্দির তারই আদলে তৈরি করা হয়েছিল। এছাড়া রয়েছে নেহাকাঞ্জা লিকুয়া প্রাসাদ। এই প্রাসাদের নাম একটি জালির জানালা থেকে উদ্বুদ্ধ হয়েছে, যেটি একটি কাঁচের ফলক স্থাপন করা হয়েছিল। আজ হারিয়ে যাওয়া জানালাটি ভূপতীন্দ্র মল্ল কর্তৃক মুঘল সম্রাটের কাছে উপহার হিসেবে পাওয়া গিয়েছিল বলে শোনা যায়। এই জায়গাটি ছিল ভক্তপুরের রাজপরিবারের প্রধান বাসস্থান। ভূপতীন্দ্র মল্লের রাজত্বকালে 1698 সালে প্রাসাদের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। প্রাসাদের বর্তমান যে সম্মুখ ভাগটি 1856 সালে তৈরি হয়েছিল। 1856 সালে প্রাসাদের পশ্চিম অংশেরও কিছুটা পরিবর্তন করা হয়েছিল, কারণ যদিও অভ্যন্তরীণ অংশটি ব্রিটিশ শৈলীতে নির্মিত হয়েছিল, তবুও বাইরের যে সামনের দিকের অংশ এখনও কিছু পুরনো নেওয়ার জানলা যেগুলো রয়েছে, তার মধ্যে পুরাতন প্রাসাদের নাম যেটা জালির জানলা। তবে 1934 সালের ভূমিকম্পে পশ্চিম অংশ এবং কাঁচের প্যানেল সহ বেশ কিছু অংশ ধ্বংস হয়ে যায়। ভূমিকম্পের পর এলোমেলোভাবে বর্তমান আকারটি পুনর্নির্মাণ করা হয়েছিল। এছাড়া এখানে রয়েছে গোল্ডেন গেট, যেটা লুম ধোয়াখা বা নামে পরিচিত। লুম ধোয়াখা যেটা রাজপ্রাসাদের অভ্যন্তরীণ প্রাঙ্গণের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। 1751 থেকে 1754 সালের মধ্যে শুভাকর, করুণাকর আর রতিকার দ্বারা এটা নির্মাণ করা হয়েছিল। এরপর এছাড়া যক্ষেশ্বর মন্দিরও রয়েছে কাঠমান্ডুর, যেটা পশুপতিনাথ মন্দিরের আদলে স্থাপত্যের মিল থাকার কারণে এটাকে যক্ষেশ্বর মন্দির বলা হয়, এবং এটাকে ভক্তপুরের পশুপতিও নামেও খ্যাত। 1484 সালে কর্পূরা দেবী মোমবাতি তৈরি করেছিলেন, তার মৃত স্বামী যক্ষ মল্লকে উৎসর্গ করেছিলেন। এটির চত্বরে কয়েকটি মন্দিরের মধ্যে, যা স্থানীয়দের দ্বারা সক্রিয়ভাবে পূজা করা হয়। ভিতরে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের অনুরূপে একটি শিবলিঙ্গ রয়েছে। এছাড়া এখানে যে ভূপতীন্দ্র মল্লের মূর্তিও রয়েছে, 55টি জানলার প্রাসাদও রয়েছে। প্রাসাদের দেওয়ালে অনেক দেওয়াল চিত্র, সরকারি অফিস এগুলোর অংশ জিনিসপত্র রয়েছে, পুলিশ স্টেশন, ডাকঘর হিসেবে ব্যবহার করা সেই সমস্ত জিনিসগুলো রয়েছে। ভূমিকম্পের প্রভাব এই অঞ্চলে, ভক্তপুর অঞ্চলে খুবই দেখতে পাওয়া যায়, কারণ এখানে এখনও যে বিশেষ করে যেটি 2015 সালের ভূমিকম্পের ফলে যা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ক্ষতিগ্রস্ত অংশগুলি বা জায়গাগুলিকে টিকিয়ে রাখার জন্য লোহার সাপোর্ট দিয়ে এখানে ঠেকনা মতন দিয়ে রাখা আছে। ভূমিকম্পের ফলে বেশ ভালোই এই পুরো কাঠমান্ডু সহ সমস্ত অঞ্চল বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া আছে ছ্যাসিলিন মণ্ডপ। ছ্যাসিলিন মণ্ডপ হচ্ছে, যার অর্থ হচ্ছে অষ্টভুজাকার একটা মণ্ডপ। এটা দোতলাটা ছিল একটা অষ্টভুজাকৃতির। স্থানীয় লোককাহিনীতে শোনা যায় যে ভূপতীন্দ্র মল্লের নাম উল্লেখ করা হয়েছিল, যিনি তার বাসভবন 55টি জানলা বিশিষ্ট প্রাসাদকে সুরক্ষিত রাখার জন্য এই ভবনটি তৈরি করেছিলেন। যক্ষেশ্বর মন্দিরের নিকটবর্তী যে
অঞ্চল, সেইখানে এই মন্দিরটি 8 কোণা বিশিষ্ট, ছাদ বিশিষ্ট এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এছাড়া তালেজু ঘণ্টা একটি রয়েছে। তালেজু ঘণ্টা হলো মল্লদের অভিভাবক দেবী যে তালেজু, তাকে উৎসর্গ করা একটা বৃহৎ ঘণ্টা, যা শহরের শেষ রাজা রণজিৎ মল্ল 1737 সালের 6 জানুয়ারি নিবেদন করেছিলেন। ঘণ্টাটির নির্মাণ কাজ কিন্তু শুরু হয়েছিল 1732 সালের জুন মাসে। 4 বছর 6 মাস মানে প্রায় 4.5 বছর সময় লেগেছিল। উদ্বোধনের সময় রচিত একটি নেওয়ার ভাষার গান এখানে গাওয়া হয়। প্রাসাদের একটি উঠোনে অবস্থিত তালেজু মন্দিরের পুরোহিতরা আজও দেবীর পূজার সময় প্রতিদিন একবার করে হলেও এই ঘণ্টাটি বাজান। কাঠমান্ডু এবং ললিতপুর কমপ্লেক্সেও এই রকম বড় ঘণ্টা রয়েছে, তবে ভক্তপুরের ঘণ্টাটি সবচেয়ে পুরনো। তালেজু ঘণ্টাটি পাথরের স্তম্ভের উপরে ঝুলানো থাকে, যা একটি আয়তাকার প্ল্যাটফর্ম তৈরি করে প্রায়শই লোকের মধ্যে দিয়ে উৎসবের শোভাযাত্রা দেখার জন্য মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে শিলু মহাদেবের মন্দিরও এখানে রয়েছে, যেটি সবচেয়ে উঁচু মন্দির, পোড়ামাটির মন্দির। এর পাদদেশের উপর দাঁড়িয়ে আছে, যেখানে সিংহ, হাতি এবং গরুর ভাস্কর্য ছিল। মন্দিরটিতে শিলুর সাথে সম্পর্কিত একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, যা উত্তর নেপালের একটি হ্রদ, যেটা শিবের পবিত্র বলে মনে করা হয়। সেই জন্য সেখান থেকে শিলু মহাদেব নামে এইটি খ্যাতি লাভ করেছে। মন্দিরটি স্থাপত্যের উপর ভিত্তি করে 1700 শতক বা তার আগের বলে মনে করা হয়। এর সঠিক প্রাচীনত্ব এখনও অবধি জানা যায়নি, তবে 1994 সালে মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল প্রায়। পরবর্তীকালে অন্যান্য ভূমিকম্পতেও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেটিকে খানিকটা পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে। এছাড়া ইয়েতা চাপারি আর তাভাতা সত্তাল এই দুটি কাঠামো রয়েছে, যেটা অনেক সময় কথ্য ভাষায় এরা তাহা ফলকা বলে, যেটার অর্থ হচ্ছে অনেক বৃহৎ ফলকা। একটা ফলকা হলো নেপালের প্রচলিত সাম্প্রদায়িক যাদের বিশ্রামস্থল। ইয়েতা চাপারি হচ্ছে বর্গক্ষেত্রে কেন্দ্রীয় স্থলে অবস্থিত। এখানে সহযোগী কাঠামো তাভা সত্তাল বর্গক্ষেত্রের পূর্ব অংশে অবস্থিত। এছাড়া ভক্তপুর দরবার স্কয়ারে অনেক ঐতিহ্য ছিল, যেটি বিশেষ করে 1833, তারপর 1934 এবং সম্প্রতি রিসেন্ট টাইমে 2015 সালের ভূমিকম্পের কারণে হারিয়ে গিয়েছিল। আর এখানে যে চৌকঠা প্রাসাদ, বিশেষ করে এটি হারিয়ে গিয়েছে ভূমিকম্পের ফলে। গঙ্গারানীর নারায়ণ মন্দির ছিল, সেই গঙ্গারানী নারায়ণ মন্দির সেইটিও আর দেখতে পাওয়া যায় না। বৎসল ফালকা বলে একটি বিশ্রামস্থল, যেটা যক্ষেশ্বর মন্দিরের ঠিক দক্ষিণ দিকে ছিল, সেটিও ভূমিকম্পে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। লাপানদেগা হচ্ছে নেপালের সবথেকে উঁচু প্যাগোডা শৈলী মন্দির ছিল, 1657 সালে স্থাপিত হয়েছিল। এখানে সিংহ, গরুর এদের মূর্তিও পর্যন্ত ছিল, কিন্তু এটিও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া ছিল পূর্বেশ্বর মহাদেবের মন্দির, পূর্বেশ্বর মহাদেবের মন্দিরও ধ্বংস হয়ে গিয়েছিল। থানতুলা একু প্রাসাদ, নেপালিদের রাজাদের একটি প্রাসাদ, সেটিও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল। এখানে উঠোন ছিল, 99টি মতন উঠোন ছিল। সেখানে দেবী তালেজুর মন্দিরের সঙ্গে সংযুক্ত সেই উঠোনগুলি রয়ে গেছে এখন মাত্র 15টি মতন, বাকিগুলি সবই ধ্বংস হয়ে গিয়েছে ভূমিকম্পের ফলে। আর মূলাচুক যেটা প্রধান উঠোন ছিল, তালেজু মন্দির এবং মানেশ্বরী মন্দির ওই অংশে, দক্ষিণ অংশে অবস্থিত। বিশেষত এখানে 1934 সালে যে ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কাঠমান্ডু এবং পাঠানের তুলনায়। আর তারপরে 2015 সালে যে বড় ভূমিকম্পটি হয় 25শে এপ্রিল, সেটাতে সম্পূর্ণ বিশেষ করে বেশিরভাগ অংশটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ভক্তপুর স্কয়ারের যে প্রধান মন্দিরটা, তার ছাদ পর্যন্ত হারিয়ে ফেলে, ছাদটাই পুরো নষ্ট হয়ে যায়। অন্যদিকে বালি পাথরের দেওয়াল, সোনার উপর খোদাই করা প্যাগোডা ইত্যাদি গুলিও নষ্ট হয়ে যায়। সুতরাং কাঠমান্ডুতে এলে এই ভক্তপুর, যেরকম কাঠমান্ডু বসন্তপুর দরবার স্কয়ার, তারপরে পাঠান দরবার স্কয়ার, সেগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই ভক্তপুর দরবার স্কয়ারটিও একটি অন্যতম দর্শনীয় স্থান। অবশ্যই দেখবেন, ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, খুব সুন্দর লাগবে, অপূর্ব সুন্দর কারুকার্য। আমাদের আজকে সাংগা থেকে প্রথমে কৈলাসনাথ মূর্তি দর্শন করলাম, ঝুলন্ত সাসপেনশন যে ব্রিজটি অত্যন্ত অ্যাডভেঞ্চারাস, দারুণ লাগলো। এবং তারপর ভক্তপুর দরবার স্কয়ার, একটি ঐতিহাসিক স্থান, অনেক ইতিহাস জানতে পারবেন। তবে ভূমিকম্পের কারণে বেশিরভাগ অংশটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আজ, তবে যেটুকু রয়েছে সেটিও তার মধ্যে অপূর্ব কারুকার্য এবং নেপালি শৈলী ঐতিহ্য সম্পর্কে জানতে পারা যায়। নেপাল এলে, কাঠমান্ডু এলে অবশ্যই এই জায়গাগুলি দেখবেন।
আর ভিডিওগুলি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা নেপাল ভ্রমণ সিরিজে পাঁচটি পর্ব হলো। 5টি পর্বের ভিডিও যদি কেউ না দেখে থাকেন, আমার চ্যানেলেই সবকটি লিঙ্ক আছে, একটু চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ যদি কেউ নেপাল যেতে চায় একটু সস্তায় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, যেটা আমি করেছি, সেটা ইউজ করলে খরচা অনেক কম খরচায় কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থান দর্শন করতে পারবেন। নেপাল মানেই একটি কস্টলি জায়গা, নেপাল মানেই অনেক খরচা, সেই ধারণা দূরে সরিয়ে রেখে পাবলিক ট্রান্সপোর্টেও যে অনেক কম খরচে ঘোরা যায় সেটিও আমরা দেখানোর চেষ্টা করলাম। ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো একটা জায়গা নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।